আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে দারুণ আছো আর শুনতে চলে এসেছো তোমাদের পছন্দের পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা খুব দারুণ ইউনিক ঘটনা শুনবে। এরকম ঘটনা অনেক দিন পর ভৌতিক কথাতে আসলো, তাই আমি আর একদম দেরি করব না। আমি জানি তোমরা হেডফোনটা লাগিয়ে নিয়েছো, লাইক কমেন্ট করে বসে পড়েছো। চলো এবার আমরা শুরু করে দেই আজকের প্রথম ঘটনা। নমস্কার দাদা, আমি বিকাশ। দাদা, তুমি হয়তো আমাকে চিনবে না, বাট আমি তোমাকে 2 বছর ধরে ফলো করে আসছি। আজকে আমি তোমাকে আমার জীবনের একটা ঘটনা শোনাতে চাই। ঘটনাটা আমার গ্রামের এক নদীকে কেন্দ্র করে। আমি প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই। আমাদের গ্রামটা নদীর একেবারে ধারে। নদীটা খুব চওড়া নয়, কিন্তু গভীর। বিশেষ করে বর্ষার পর জলটা কালচে হয়ে যায়, আর তলায় কি আছে কেউ জানে না। ছোটবেলা থেকেই শুনে আসছি এই নদীতে নাকি অনেকেই ডুবে মারা গেছে, কিন্তু এসব কথা আমরা কেউ গুরুত্ব দেই না, কারণ মাছ ধরার নেশা সব ভয়টাকে ঢেকে দেয়। সেদিন বিকেলে আমি বাড়ির সামনে বসে জাল ঠিক করছিলাম। তখনই পাড়ার এক দাদা, নাম তার হরিপদ, এসে বলল, শুনলি কাল রাতে বাপি নাকি এই ঘাটে একটা বিশাল বোয়াল তুলেছে। বোয়াল মাছের নাম শুনলেই মাথা কাজ করা বন্ধ হয়ে যায়, কারণ এই মাছ সহজে ধরা পড়ে না, আর ধরা পড়লে সেটা একটা বড় ব্যাপার। আমি আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে ঠিক করলাম আজ রাতেই যাব। একা না গিয়ে আমার বন্ধু মন্টুকে ডেকে নিলাম। মন্টু একটু ভীতু হলেও মাছ ধরার লোভে সে রাজি হয়ে গেল। আমরা দুজনে মিলে প্রস্তুতি নিতে লাগলাম। মোটা সুতো, বড় বড়শি আর টোপ হিসেবে কাঁচা মাংস। সব কিছু ঠিকঠাক করে আমরা যখন বেরোলাম, তখন রাত প্রায় 10:30। আকাশে আধখানা চাঁদ, কিন্তু মেঝের আড়ালে লুকোচুরি খেলছে। বাতাসে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন কাদা আর পচা পাতার মিশ্রণ। নদীর দিকে যেতে যেতে মন্টু হঠাৎ বলল, এই ঘাটটা নিয়ে তো অনেক কথাই শোনা যায়, কি করবি বলতো? আমি একটু হেসে বললাম, আর বলিস না, এইসব ভূতের গল্প শুনলে মাছ ধরা যাবে না। কিন্তু সে চুপ করে গেল, আর আমি খেয়াল করলাম তার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। আমরা যখন ঘাটে পৌঁছালাম, তখন চারপাশে একেবারে নিস্তব্ধতা। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল, তারপর আবার সব চুপ। নদীর জল কালো হয়ে আছে, যেন একটা গভীর অন্ধকার গহ্বর। আমরা একটা পুরনো ভাঙা নৌকার পাশে বসে বড়শি ফেললাম। প্রথমে কিছুই হলো না, শুধু অপেক্ষা। সময় যেন থেমে গেছে। মাঝে মাঝে জলের উপর ঢেউ উঠছে, যেন নিচে কিছু একটা নড়ছে, কিন্তু আমরা গুরুত্ব দিলাম না। প্রায় 1 ঘন্টা পর হঠাৎ করে আমার বড়শিটা এমনভাবে নড়ে উঠল যে মনে হলো যেন নিচ থেকে কেউ জোরে টান দিচ্ছে। আমি তাড়াতাড়ি সুতো ধরে টানতে শুরু করলাম। মন্টু পাশে এসে বলল, ধীরে, ছিঁড়ে যাবে। কিন্তু টানটা এতটা জোরালো ছিল যে আমার হাত কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল এটা কোনো সাধারণ মাছ না, বিশাল কিছু একটা। আমি পুরো শক্তি দিয়ে টানছি, আর সেটা নিচ থেকে টানছে। এই লড়াইটা প্রায় 1 মিনিট চলল। তারপর হঠাৎ করে জলের উপর কিছু একটা ভেসে উঠল। প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু কয়েক সেকেন্ড পরই বুঝলাম সেটা একটা মানুষের হাত, ফ্যাকাশে, ফুলে ওঠা, আর আঙুলগুলো অদ্ভুতভাবে বেঁকে আছে। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মন্টু পিছিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে বলল, ছেড়ে দে, ছেড়ে দে। কিন্তু আমি যেন স্থির হয়ে গিয়েছিলাম। বড়শির সঙ্গে সেই হাতটা জড়িয়ে আছে, আর ধীরে ধীরে সেটা ওপরে উঠছে। তারপর জলের ভেতর থেকে একটা মুখ দেখা গেল। চোখ দুটো ফাঁকা, ঠোঁট ফুলে বিকৃত, কিন্তু তবুও যেন হাসছে। সেই হাসিটা আমি কোনো দিন ভুলতে পারবো না।
সেটা মানুষের হাসি না, যেন ঠান্ডা শূন্য একটা কিছু। আমি তখনই সুতো ছেড়ে দিয়ে পিছিয়ে গেলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই জিনিসটা পুরো শরীর নিয়ে জলের উপর উঠে এসেছে। আর ঠিক তখনই একটা শব্দ শুনলাম, খুব আস্তে কিন্তু পরিষ্কার। ধরেছিস? শব্দটা যেন আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে আসছে ঠিক বোঝা যাচ্ছে না। মন্টু আমার হাত ধরে টান দিল, চল চল পালাই। আমরা দৌড়ে পালাতে শুরু করলাম, কিন্তু পেছন থেকে জলের ঝপ ঝপ শব্দ আসতে লাগলো, যেন কেউ আমাদের পেছনে হাঁটছে। আমি একবার পেছনে তাকিয়ে দেখলাম, আর সেটাই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। সেই দৃশ্যটা আজও আমার চোখে লেগে আছে। সেই ফুলে ওঠা শরীরটা ধীরে ধীরে ঘাটের দিকে উঠছে, আর তার চোখ দুটো সোজা আমাদের দিকে। আমরা প্রাণপণে দৌড়তে লাগলাম। গ্রামের কাছে পৌঁছে তবেই থামলাম। তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকলাম। সারাটা রাত ঘুম আসেনি, শুধু সেই মুখটা চোখের সামনে ভেসে আসছিল। পরদিন সকালে আমরা কয়েকজন নিয়ে আমাদের ঘাটে গেলাম, কিন্তু সেখানে কিছুই নেই। বড়শি নেই, সুতো নেই, কোনো চিহ্ন নেই, যেন কিছুই ঘটেনি। সবাই আমাদের কথা শুনে হেসে উড়িয়ে দিল, বলল আমরা নাকি ভয় পেয়ে ভুল দেখেছি। কিন্তু আমরা দুজনেই জানতাম আমরা কি দেখেছি। তারপর থেকে আমরা আর কখনো রাতে ওই নদীতে যাইনি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। প্রায় এক সপ্তাহ পর একদিন গভীর রাতে আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে গেলাম। কেন উঠলাম বুঝতে পারিনি, কিন্তু একটা শব্দ শুনতে পেলাম, খুব পরিচিত, নদীর দিক থেকে আসছে। সেই একই হাসি, ঠান্ডা, ধীরে ধীরে কাছে আসছে। আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। দূরে নদীর ওপর কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে স্থির হয়ে। আর তারপর খুব আস্তে করে একটা শব্দ ভেসে এলো, আবার আয়। সেই মুহূর্তে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি জানালা বন্ধ করে দিলাম। কিন্তু সেই রাতের পর আমি মাঝে মাঝেই ঘুমের ঘোরে স্বপ্ন দেখতাম যে সেই জিনিসটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু সামনাসামনি এরপরে আর কখনো দেখিনি। কিন্তু এই স্বপ্নটা আমাকে প্রচণ্ড দৌড় করিয়েছে। জানি না দাদা এই ঘটনাটা তোমার কেমন লাগবে, কিন্তু এই ঘটনার এক শিকিও মিথ্যে নয়। যদি তোমার মনে হয় ঘটনাটা পড়ে শোনানোর মতন, অবশ্যই পড়ে শুনিও। আমি অপেক্ষায় থাকব এই ঘটনাটা তোমার মুখে শোনার জন্য। খুব ভয়ঙ্কর ঘটনা। এরকম মাছ ধরতে গিয়ে ঘটে যাওয়া ঘটনা আমারও অনেক জানা আছে, যেগুলো আমি আমাদের এখানকার আমার পরিচিত জেঠু কাকাদের মুখে শুনেছি। তারা রাত্রিবেলা মাছ ধরতে গিয়ে কী হয়েছিল, এরকম অনেক ঘটনা আমি জানি। একটা ঘটনা তোমাদেরকে বলছি ছোট্ট করে। আমাদের এখানে একটা শ্মশান আছে, নাম হচ্ছে খিদিরপুর শ্মশান। তো সেই শ্মশানের পাশে, যেখানে মনে করো মৃত মানুষ নিয়ে আসলে স্নান করানো হয় না নদীতে, জানো তোমরা বিষয়টা? জলের কাছে গিয়ে রাখতে হয় ধরে অনেকক্ষণ। তো ওই জায়গাটা ওই রকমই করা হতো। তো এক জেঠু ছিলেন, উনি কি করতেন, রাত্রিবেলা করে বোয়াল মাছ মারতে যেতেন। দিনের বেলা মাছ কিনতেন, ছোট ছোট মাছ, সেগুলোকে রেডি করে রাখতেন। তারপরে রাত্রি বলা ভুল হবে, তখন তো এরকম জমজমাট ছিল না। ওই সন্ধ্যের পর পর মাছ ধরতে গিয়েছিলেন, আর তিনি একাই গিয়েছিলেন। তো উনি মাছ ধরতে বসে প্রথম দিকে না টান পাচ্ছিলেন না। আর তোমরা যারা বোয়াল মাছ ধরো বা মাছ ধরা জানো, তারা জেনে থাকবে বোয়াল মাছ কিন্তু আস্তে খায় না। বোয়াল মাছ একদম টোপটাকে নিয়ে দৌড় দেয় যদি খায়। তো এরকম সেই জেঠুটা দেখছে সুতাটা আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছে, জল থেকে ওপর দিকে উঠে যাচ্ছে। আর সবাই তোমরা জানো যে বোয়াল মাছ কিন্তু এরকমই করে। যদি বড় বোয়াল মাছ হয়, টোপটাকে আগে ভাসিয়ে নেয়, তারপরে মুখে নিয়ে দৌড় দেয়। তো ঠিক এইরকমই ব্যাপারটা হয়েছিল। এরপরে উনি টানাটানি শুরু করেন। মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে খেলান মাছটাকে, কিন্তু কোনোভাবেই মাছ আর জাগাতে পারেন না যে এতটা কত বড় মাছ বা কী মাছ। এরকম অনেকক্ষণ চলার পর উনি যেটা দেখেন, সেটা উনি সারা জীবনেও ভুলতে পারবেন না, এটাই বলেছেন। উনি দেখছেন একটা মরার মাথা
মানে একটা কঙ্কাল যেরকম হয়, খুলি এক কথায়। খুলি জলের মধ্যে দিয়ে ছটছট ছটছট করে ডান দিকে যাচ্ছে, আবার ছটছট ছটছট করে বাঁ দিকে চলে আসছে। মানে একবার ডান দিক একবার বাঁ দিক, উনি পরিষ্কার দেখতে পাচ্ছেন। এরম করতে করতে সেই মাথাটা ডাঙার দিকে আসতে শুরু করলো। উনি এতটাই ভয় পেয়ে যান যে মাছ ধরার সমস্ত সরঞ্জাম ফেলে টর্চ লাইট নিয়ে দৌড় দেন, এবং পরের দিন সকালে গিয়ে দেখেন সেই মাছ ধরার তাগিটা বা বড়শিটা যাই বলো সেখানে পড়ে আছে। তার মধ্যে না কোনো মাছ আছে আর না সেই মরার খুলি আছে। এরকম অনেক ঘটনাই আমার জানা আছে, সেগুলো তোমাদেরকে পরে আবার শোনাবো। আশা করছি বর্তমানের এই ঘটনাগুলো তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। আমরা খুব তাড়াতাড়ি 1 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছতে চাই, তাই আর দেরি করো না, তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। নমস্কার অমিত ভাই, আমার নাম রমেশ। আমি পেশায় একজন ট্রাক চালক। প্রায় 10 বছর ধরে সীমান্তের এদিক ওদিক মালপত্র নিয়ে যাই। তোমরা জানোই বেশিরভাগ সময়ই রাতেই গাড়ি চালাতে হয়, কারণ দিনে লোডিং আনলোডিং আর কাগজপত্রের ঝামেলা থাকে। সেদিনও ঠিক তেমনই একটা ডিউটি ছিল। মাল নিয়ে যাচ্ছিলাম সীমান্তের দিকে। জায়গাটা খুব একটা চেনা নয়, তবে এর আগে 2-1 বার গিয়েছি। রাস্তার দুই পাশে ঘন ঝোপঝাড়, মাঝে মাঝে বিএসএফের ক্যাম্পের আলো দেখা যায়, আর দূরে কোথাও কোথাও গ্রাম, কিন্তু বেশিরভাগ সময়ই একেবারে ফাঁকা। সে রাতে আবহাওয়াটা অদ্ভুত ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে হালকা বৃষ্টি পড়ছে। রাস্তা পিচ্ছিল, হেডলাইট ছাড়া আর কিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে না। আমার সাথে ক্লিনার ছিল সঞ্জয়। ছেলেটা নতুন, বয়স বেশি হলে 22-23 হবে। ওকে বলেছিলাম, দেখ এই রাস্তাটা একটু সাবধানে চালাতে হয়, এখানে একটু অ্যাক্সিডেন্ট হয়। ও হেসে বলল, দাদা আপনি আছেন তো, কিছু হবে না। তখনও জানতাম না ঠিক কয়েক ঘন্টার মধ্যে কি হতে চলেছে। প্রায় রাতে 1টা নাগাদ একটা চেকপোস্ট পার হলাম। সেখানে কাগজপত্র দেখিয়ে এগিয়ে গেলাম। তারপর আর তেমন কোনো গাড়ি দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে দূরে 1-2টো ট্রাক, কিন্তু আমাদের সামনে পেছনে একেবারে ফাঁকা। একটু পরে সঞ্জয় বলল, দাদা একটু গাড়িটা থামাবেন, চা খাই। আমি বললাম, এই সময় চা কোথায় পাবি? সামনে একটা ধাবা আছে, সেখানে থামবো। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই ধাবাটা আমরা আগেও দেখেছি, কিন্তু সেখানে সেদিন কোনো আলো ছিল না, একেবারে অন্ধকার। আমি একটু অবাক হলাম, কারণ ওই ধাবা কখনো বন্ধ থাকে না, কিন্তু ভাবলাম হয়তো কোনো কারণে বন্ধ, তাই গাড়ি না থামিয়ে এগিয়ে গেলাম। প্রায় 10-15 মিনিট পর সঞ্জয় হঠাৎ বলল, দাদা সামনে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আমি হেডলাইট ফোকাস করে দেখলাম সত্যিই একটা মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে, সাদা শাড়ি পরা, মাথাটা নিচু করে। আমি একটু গাড়িটা স্লো করলাম, ভাবলাম এই রাতে একটা মেয়ে এখানে কি করছে, হয়তো কোনো বিপদে পড়েছে। সঞ্জয় বলল, দাদা থামাবেন? আমি বললাম, দেখি কি ব্যাপার। গাড়ি থামিয়ে আমি জানালা নামিয়ে জিজ্ঞেস করলাম, এই সময় এখানে কেন, কি করছেন, কোনো দরকার লাগবে? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছিল। খুব শান্ত গলায় বলল, আমাকে একটু সামনে নামিয়ে দেবেন? আমি একটু দ্বিধায় পড়লাম, কিন্তু এত রাতে কাউকে ফেলে যাওয়া ঠিক মনে হলো না, তাই বললাম, ঠিক আছে উঠুন। মেয়েটা ধীরে ধীরে ট্রাকের কেবিনে উঠে আমাদের মাঝে বসে পড়ল। গাড়ি আবার চলতে শুরু করলো। কয়েক মিনিট যাওয়ার পর থেকেই একটা অদ্ভুত অস্বস্তি লাগতে শুরু করলো। কেবিনের ভেতর হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল, যেন এসি চলছে, অথচ আমাদের গাড়িতে এসি নেই। সঞ্জয় চুপচাপ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাবেন? মেয়েটি বলল, সামনেই, একটু দূরে।
আমি আবার জিজ্ঞেস করলাম, এত রাতে একা কেন ছিলেন এখানে? ও কোনো উত্তর দিল না, শুধু চুপ করে বসে রইল। আমি রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখলাম ওর মুখটা, কিন্তু অদ্ভুতভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না, যেন কুয়াশার মধ্যে ঢাকা। আমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। হঠাৎ সঞ্জয় আমার হাত চেপে ধরল, ফিসফিস করে বলল, দাদা, আপনি ওর পা দেখেছেন? আমি নিচে তাকিয়ে দেখলাম, আর আমার শরীর কাঁপতে শুরু করলো। মেয়েটার পা উল্টো দিকে ঘোরানো, ঠিক যেন পেছনের দিকে মুখ করে আছে। আমি সঙ্গে সঙ্গে ব্রেক চাপতে গিয়ে নিজেকে সামলে নিলাম, কারণ হাইওয়ের মধ্যে হঠাৎ ব্রেক করলে দুর্ঘটনা হতে পারে। আমি কিছু না বলে গাড়ি চালাতে থাকলাম, কিন্তু তখন মনে হচ্ছিল পুরো গাড়িটা যেন ভারী হয়ে গেছে, স্টিয়ারিং ঘোরাতেই কষ্ট হচ্ছে। হঠাৎ মেয়েটা বলল, এখানেই থামান। আমি সামনে তাকিয়ে দেখলাম রাস্তার পাশে একটা পুরনো ভাঙা গেট, চারপাশে ঝোপঝাড়, কোনো বাড়িঘর নেই। আমি বললাম, এখানে? ও বলল, হ্যাঁ। আমি গাড়ি থামালাম। দরজা খোলা মাত্র মেয়েটা নেমে গেল, কিন্তু নামার আগে হঠাৎ আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। সেই হাসিটা আমি আজও ভুলতে পারিনি, কারণ সেটা কোনো সাধারণ মানুষের হাসি ছিল না। যেন ঠোঁট হাসছে, কিন্তু ঠোঁট একদম স্থির। মেয়েটা নেমে অন্ধকারের মধ্যে হাঁটতে শুরু করলো, আর কয়েক সেকেন্ডের মধ্যে পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। আমি আর সঞ্জয় কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর হঠাৎ গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত এগিয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পর সঞ্জয় বলল, দাদা, এটা ঠিক হলো না, আমরা কাকে তুললাম? আমি বললাম, চুপ থাক, এসব নিয়ে ভাবিস না। কিন্তু আমার নিজেরই তখন হাত কাঁপছে। প্রায় আধ ঘন্টা যাওয়ার পর আমরা একটা পেট্রোল পাম্পে থামলাম। সেখানে কিছু লোক ছিল। আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এই রাস্তায় একটু আগে একটা মেয়েকে দেখেছি, ও কি এখানে থাকে? তারা একে অপরের দিকে তাকিয়ে চুপ করে রইল। তারপর একজন বয়স্ক লোক বলল, আপনারা কি ওকে গাড়িতে তুলেছিলেন? আমার বুকটা কেঁপে উঠল। আমি বললাম, হ্যাঁ। তখন সে বলল, আপনারা বেঁচে গেছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? লোকটা ধীরে ধীরে বলল, কয়েক বছর আগে ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা ট্রাকের ধাক্কায় একটা মেয়ে মারা যায়। তারপর থেকে মাঝে মাঝে রাতের বেলা ওকে দেখা যায়। কেউ যদি থামে আর ওকে তুলে নেয়, বেশিরভাগ সময় তারা বাঁচে না। আমি ঠান্ডা ঘামে ভিজে গেলাম। সঞ্জয় প্রায় কাঁদতে শুরু করেছে। আমি বললাম, কিন্তু আমরা তো ঠিকই আছি। লোকটা বলল, সবার এরকম ভাগ্য নিয়ে আসে না, হয়তো ও আপনাদের ছেড়ে দিয়েছে। এই কথা শুনে আমার শরীরটা না শিউরে উঠল। তারপর আমরা আর দেরি না করে আবার রওনা দিলাম। কিন্তু সেই রাতের পর থেকে আমার জীবন আর আগের মতো নেই। আমি এখনও ট্রাক চালাই, কিন্তু এই রাস্তা দিয়ে আর কখনোই যাই না। আর সবচেয়ে ভয়ের কথা জানেন, মাঝে মাঝে যখন আমি একা গাড়ি চালাই, তখন আমার খুব ভয় করে। তখন আমার মনে হয়, এই বুঝি সেই মেয়েটা চলে এলো। কিন্তু সত্যি কথা বলতে, এরপরে আমার সঙ্গে আর কিছু হয়নি। কিন্তু এই ঘটনা আমাকে ভেতর থেকে পুরো নাড়িয়ে দিয়েছিল। জানি না অমিত ভাই, এই ঘটনাটা তোমার কেমন লাগবে, তবে এটুকু বলতে পারি, এই ঘটনাটা একদম সত্যি। এরকম অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে, যেগুলো আমি চাইলেই তোমাকে শেয়ার করতে পারি। তুমি যদি বলো, আমি তোমাকে অবশ্যই সেগুলো শেয়ার করে দেব। আর এই ঘটনাটা যদি আপলোড করো, তাহলে আমাকে জানিও। আমি অবশ্যই অপেক্ষায় থাকবো তোমার মুখে এই ঘটনাটা শোনার জন্য। ভালো থেকো অমিত ভাই, সুস্থ থেকো, আর তোমার দাদাকে সবসময় মনে রেখো। একদম। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। একটা কথা না বললেই না, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না, তারা এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও। চলো, আমরা আর কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। নমস্কার অমিত। ঘটনার শুরুতেই বলতে চাই, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার নামটা তুমি এখানে বলবে না। অনেকেই হয়তো নাম বলতে চাই, বাট আমার না বলার কারণ আছে। সেটাই ঘটনাটা পড়ার পরই
তুমি বুঝতে পারবে। ঘটনাটা বলতে গেলে একটা শ্মশানকে কেন্দ্র করে, কিন্তু শ্মশানে যাওয়ার কোনো পরিকল্পনা আমি নিজে করিনি। ঘটনাটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে, যেমন প্রতিদিনের মতোই অফিস থেকে ফিরছিলাম। তখনই আমার এক পরিচিত লোক, ওনার নামটাও আমি এখানে বলছি না, হঠাৎ আমাকে ফোন করে বলে, একটা কাজ আছে, একটু রাত করে বেরোতে পারবি? প্রথমে আমি না করতে চেয়েছিলাম, কারণ সেই দিনটা ছিল অমাবস্যা, আর আমাদের এলাকায় অমাবস্যার রাতে শ্মশানে যাওয়া নিয়ে অনেক কথাবার্তা শোনা যায়। যদিও আমি এসবে আবার বিশ্বাস করতাম না, কিন্তু তবুও একটা অস্বস্তি হচ্ছিল। তবুও লোকটা যেভাবে অনুরোধ করলো, তাতে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। সে বলল, ওদের এক গুরুজি এসেছে, তন্ত্র সাধনা করবে, আর সেই কাজের জন্য 2-1 লোক দরকার। শুধু উপস্থিত থাকতে হবে, কোনো কাজ করতে হবে না। শুনে আমি একটু হেসেই বললাম, এইসব আবার আজকের দিনে? সে বলল, আরে তোকে কিছু করতে হবে না তো, শুধু থাকবি। এটুকু শুনে আমি আর বেশি ভাবিনি। রাত প্রায় 10:30 নাগাদ আমরা বেরোলাম বাইকে করে। শহরের আলো পেছনে ফেলে ধীরে ধীরে আমরা এমন এক জায়গায় পৌঁছালাম যেখানে রাস্তা শেষ হয়ে যায়। সামনে শুধু কাঁচা পথ আর দুই পাশে ঘন অন্ধকার। দূরে কোথাও একটা শ্মশানের চিমনি দেখা যাচ্ছিল, সেখান থেকেই হালকা ধোঁয়া উঠছিল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, জ্বলে যাওয়া কাঠ আর কিছু একটা পোড়ার মিশ্রণ। গায়ে কাটা দিয়ে উঠল, তবুও নিজেকে বোঝাচ্ছিলাম এটা সবই স্বাভাবিক। কিছুক্ষণের মধ্যেই আমরা শ্মশানের ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই দেখি 2-1টা চিতা জ্বলছে, কিন্তু আশ্চর্যের বিষয়, আশেপাশে মানুষ নেই, যেন সব কিছুই ফাঁকা, অথচ আগুন জ্বলছে। তখনই সেই লোকটা বলল, চুপচাপ থাকিস, গুরুজি কাজ শুরু করবে। আমরা একটু ভেতরে এগিয়ে একটা পুরনো বটগাছের কাছে পৌঁছালাম। সেখানে আগে থেকেই একটা লাল কাপড় পাতা ছিল, তার উপর নানা রকমের জিনিস, কালো তেল, ধূপ, কিছু হাড়ের মতো দেখতে জিনিস, আর একটা মানুষের খুলি। সেটা দেখে আমার গাটা শিউরে উঠল, কিন্তু তখন আর ফিরে আসার সাহস পাচ্ছিলাম না, কারণ পরিবেশটা এতটাই চাপা আর অদ্ভুত হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। কিছুক্ষণ পরেই সেই গুরুজি এসে হাজির হলেন। লম্বা চুল, গায়ে শুধু একটা লাল কাপড়, চোখ দুটো অদ্ভুত রকম জ্বলজ্বল করছিল। তিনি এসে কোনো কথা না বলে বসে পড়লেন। তারপর খুব নিচু গলায় কিছু মন্ত্র পড়তে শুরু করলেন। প্রথমে সব কিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম আশেপাশের পরিবেশ বদলাতে শুরু করেছে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, যেন কয়েক ডিগ্রি কমে গেছে, আর চারপাশে একটা চাপা শব্দ, যেন খুব ফিস ফিস করছে। আমি চারিদিকে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তখনই গুরুজি হঠাৎ খুব জোরে চিৎকার করে একটা মন্ত্র পড়লেন, আর সেই সঙ্গে একটা জিনিস আগুনে ছুড়ে দিলেন। আগুনটা হঠাৎ করে লাফিয়ে উঠল, আর ঠিক সেই সময়ই আমার মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, খুব কাছাকাছি। আমি ঘুরে তাকাতেই যাচ্ছিলাম, কিন্তু আমার শরীর যেন হঠাৎ জমে গেল। নড়তে পারছিলাম না, শুধু অনুভব করছিলাম আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে, ঠান্ডা, খুব ঠান্ডা। তখনই সেই লোকটা যে আমাকে নিয়ে এসেছিল হঠাৎ করে কাঁপতে শুরু করলো। তার চোখ দুটো উল্টে গেল যেন, আর সে অদ্ভুত একটা গলায় কথা বলতে শুরু করলো। সেই গলা তার নিজের নয়, অনেক ভারী, অনেক গভীর। সে বলেছিল, কেন ডেকেছিস? আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমার শরীর যেন আমার কথা শুনছিল না। আমি কিছু করতে পারছিলাম না। গুরুজি তখন তাকে ঘিরে ঘুরতে লাগলেন, মন্ত্র পড়তে লাগলেন, আর সেই লোকটা হঠাৎ করে হাসতে শুরু করলো। সেই হাসিটা মানুষের হাসি নয়, এমন একটা শব্দ যা আমি আজও ভুলতে পারিনি। তারপর হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু পড়ে যাওয়ার পরেও তার শরীর কাঁপছিল, যেন ভেতর থেকে কেউ তাকে নাড়াচ্ছে। গুরুজি তখন আরও জোরে মন্ত্র পড়তে লাগলেন, আর সেই খুলিটা তুলে তার মাথার কাছে ধরলেন। ঠিক সেই সময় আমি অনুভব করলাম আমার পায়ের নিচের মাটি ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন বরফের উপর দাঁড়িয়ে আছি।
আর দূরে কোথাও কিছু একটা কান্নার শব্দ ভেসে আসছিল, খুব মৃদু কিন্তু পরিষ্কার। আমি চোখ বন্ধ করে ফেললাম, কারণ আর দেখতে পারছিলাম না। তখনই হঠাৎ করে কেউ আমার কানের কাছে কিছু যেন বলল। আমি চমকে উঠলাম, চোখ খুলে দেখলাম আমার সামনে কেউ নেই, কিন্তু আমার শরীরের ওপর থেকে যেন একটা ভার নেমে গেল। আমি হঠাৎ করে দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু পা যেন কাজ করছিল না। তখনই দেখি সেই লোকটা ধীরে ধীরে উঠে বসেছে। তার চোখ দুটো পুরো কালো, সাদা অংশ নেই, আর সে সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন বুঝতে পারলাম ব্যাপারটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গুরুজি তখন চিৎকার করে বললেন, চোখ খুলে রাখিস না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আমি তার চোখে তাকিয়ে ফেলেছি, আর ঠিক সেই মুহূর্তে আমার মাথার ভেতর একটা প্রচণ্ড চাপ অনুভব করলাম, যেন কেউ ভেতর থেকে ঠেলে বেরোতে চাইছে। আমার কান বেজে উঠল, আর সব কিছু ঝাপসা হয়ে গেল। আমি শুধু শুনতে পাচ্ছিলাম অনেকগুলো গলার আওয়াজ একসাথে, যেন অনেক লোক একসাথে কথা বলছে। আমি আর পারছিলাম না, কিন্তু কারোরই কথা পরিষ্কার নয়। তারপর হঠাৎ সব কিছু থেমে গেল। আমি বুঝতে পারছিলাম না দাঁড়িয়ে আছি না বসে আছি। শরীরটা আমার হলেও নিয়ন্ত্রণটা যেন অন্য কারোর হাতে। আমার মুখ দিয়ে কথা বেরোতে লাগলো, কিন্তু সেটা আমি বলছিলাম না, সেই গলাটা বলছিল। এখানে যারা আসে তারা সবাই ফিরে যায় না। আমি ভেতর থেকে চিৎকার করতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। তখনই গুরুজি হঠাৎ করে আমার কপালে কিছু ছুঁইয়ে দিলেন, আর একটা গন্ধ আমার নাকে এলো। তারপর যেন একটা ঝাঁকুনি খেলাম, আমি মাটিতে পড়ে গেলাম। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি শ্মশানের বাইরে। ভোর হয়ে গেছে, পাখির ডাক শোনা যাচ্ছে, সব কিছু আবার স্বাভাবিক। সেই লোকটা আমার পাশে বসে আছে, কিন্তু তার মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালি। সে কিছুই বলল না, আমি কিছু জিজ্ঞেস করলাম না। আমরা চুপচাপ সেখান থেকে চলে এলাম। কিন্তু সেই রাতটার পর থেকে আমার জীবনটা আর আগের মতন নেই। মাঝে মাঝে আমি এখনও সেই জিনিসগুলোর স্বপ্ন দেখি, যে জিনিসগুলো আমাকে তাড়া করে বেড়ায়। জানি না এই ঘটনাটা তোমার কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটা সকলকে পড়ে শুনিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভৌতিক কথা পরিবারের সকলকে বলতে চাই, দাদার ভিডিওতে বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট করো। দাদার সুমধুর কণ্ঠে তাহলে আমরা আরও ভালো ঘটনা শুনতে পারবো। তোমাদের এই ঘটনাটা কেমন লেগেছে তোমরা জানিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি প্রত্যেক দিনের মতন আজকের এই এপিসোডটাও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবে। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে জ্যোতি পাণ্ডে, সেকেন্ড কমেন্ট করেছে সুমতি সরকার, থার্ড কমেন্ট করেছে আরমান খান। তিনজনই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে মিঠু দত্ত, সাথী, শুভশ্রী ব্যানার্জি, বৃষ্টি মজুমদার, সুমন্ত দাস, রনিত বেসরা, বিজয়, সোমা দাস, অন্তিম স্যাড মোমেন্ট, অঞ্জলি মণ্ডল, অনন্যা ভৌমিক, বাবর এসকে, বিষ্ণু সাধন পাল মজুমদার, এসকে ইজমালি, গীতা গোস্বামী, আশিক শেখ, কার্তিক সাহা লিখেছে আমার গার্লফ্রেন্ডের নামটা একটু হ্যালো করে বলবে, ওর নাম রিয়া। হ্যালো রিয়া। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, শান্তার দুনিয়া, পূর্ণ ঘোষ, লক্ষ্মণ সর্দার, এসকে আরাফুল হোসেন, ইউডে দাস লিখেছে হাই অমিত দা, ভালো আছো? তোমার শরীর ভালো আছে দাদা? গুড নাইট। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে শিহাব শাফিরউদ্দিন, সুরজিৎ, দেবরাজ লিখেছে দাদা আমার নামটা একটু হাইলাইট করে বলবে। হ্যালো দেবরাজ। তারপরে কমেন্ট করেছে সুচিত্রা সাহাস লিখেছে আমার ছেলে স্বস্তিক তোমার ঘটনাগুলো শুনতে ভীষণ ভালোবাসে। দাদা তুমি দয়া করে আমার ছেলের নামটা একটু হ্যালো করে বলবে। হ্যালো স্বস্তিক। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, শিল্পা চ্যাটার্জি, রতন পাল, সৌভিক মণ্ডল, অসীম দাস, এমডি মন মুয়াজবুনিয়া, শিখা হালদার লিখেছে দাদা আমি বারাসাত থেকে শুনছি তোমার ঈশ্বর প্রদত্ত গলায় ভৌতিক ঘটনা। একদম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে পায়েল বিজয় লিখেছে অনেকদিন বাদে আবার কমেন্ট করতে এলাম দাদা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে জবা দেবী শান্তনু লিখেছে একবার আমার নামটা হ্যালো করে বলবে। হ্যালো শান্তনু।
তারপরে আরও কমেন্ট করেছে সমীর সরকার, সঙ্গীতা মজুমদার লিখেছে, দাদা ভাই কেমন আছো তুমি? আমার মেয়ে তোমার গল্প শুনতে খুব ভালোবাসে, ওর নামটা একবার নিও, ওর নাম আরোহী মজুমদার। হ্যালো আরোহী। তারপরে কমেন্ট করেছে মলয় চক্রবর্তী, শামিমা রাড়ি, সাথী, পম্পা মহন্ত লিখেছে, ভাই একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য, আমি হাওড়া শিবপুরে থাকি। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে অভিজিৎ দাস, তামিম, পারমিতা ধারা, রানা শিকারি লিখেছে, এই ভৌতিক কথাগুলো ঘুমের ওষুধের মতন কাজ করে। থ্যাংক ইউ ভৌতিক কথা অ্যান্ড অমিত দা, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে অমিতা ঠাকুর লিখেছে, আমি চলে এসেছি তোমার সুমধুর কণ্ঠে দারুণ সব ঘটনা শুনতে, জানি ইউনিক হবেই। একদম। দীপশ্রী দাস লিখেছে, প্রত্যেকটা ঘটনায় দারুণ, পুরনো দিনের গল্পের মতন, আমাদের দাদু ঠাকুমা যেমন শোনাতেন ঠিক তেমন। থ্যাংক ইউ দেবশ্রীদি। তারপরে কমেন্ট করেছে বন্দনা রয়, গীতা গোস্বামী, পায়েল রয় লিখেছে, কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? ফিরোজ খান লিখেছে, হ্যালো অমিত দা, ভালো আছো? প্লিজ আমার নামটা একবার নিও। হ্যালো ফিরোজ। তো এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।